আলুর দামের রেকর্ড, বছর ব্যবধানে বেড়েছে ৬৬%। মানা হচ্ছে না সরকারের বেঁধে দেওয়া যৌক্তিক মূল্য, নিয়ন্ত্রণহীন বাজারে অসহায় ভোক্তা। ছাপানো হলো 22,500 কোটি টাকা, তারল্য সহায়তা দেয়া হবে দুর্বল 6 ব্যাংকে। মূল্যস্ফীতি না বাড়ার প্রত্যাশা গভর্নরের। দৈনিক লেনদেনের বেহাল দশায় সপ্তাহ পার করল ঢাকার পুঁজিবাজার। 24% কমেছে ফার্মা ও কেমিক্যাল খাতের শেয়ার লেনদেন। পতন থেকে বেরোতে পারেনি 23 আর্থিক প্রতিষ্ঠান। গ্যাস, বিদ্যুৎ সহ নানা সমস্যায় জর্জরিত কিশোরগঞ্জের বিসিক শিল্পনগরী। কারখানা স্থাপনে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। প্রতিষ্ঠার 37 বছর পরও পড়ে আছে অনেক প্লট। এবং 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধে অস্ট্রেলিয়ায় বিল পাস। 1 বছর পর কার্যকর। কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান আইন ভাঙলে গুনতে হবে জরিমানা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। সরকারের বেঁধে দেয়া যৌক্তিক মূল্যের ধারে কাছেও নেই বাজার বাস্তবতা। নাভিশ্বাস তোলা পণ্য মূল্যের জন্য বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন অসহায় ভোক্তা। যদিও নিয়ন্ত্রণহীন দামের জন্য বরাবরই পণ্যের সরবরাহ ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করছেন বিপণন অধিদপ্তর। তারপরও বাজারে নিয়মিত অভিযান চালিয়েই ক্রেতাকে স্বস্তি দিতে চায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফরহাদুর রহমানের রিপোর্ট। গত বছরের একই সময়ের তুলনায় বর্তমান বাজারে পুরাতন আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬৬%-এরও বেশি দামে। বছর ব্যবধানে দাম বাড়ার এই তালিকায় রয়েছে পেঁয়াজ, ডিম, মাংস, মরিচ, সিম, শসা সহ প্রায় ৩০টিরও বেশি কৃষিপণ্য। পাশাপাশি বর্তমান বাজারের জন্য কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া যৌক্তিক মূল্য থেকে বেশি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ পণ্য। দাম বৃদ্ধির এমন বাস্তবতায় ভোক্তার অভিযোগ, দেশের পরিস্থিতি পরিবর্তন হলেও এখনো বাজারে জিইয়ে রয়েছে সিন্ডিকেট, ফলে মিলছে না স্বস্তি। বাজারটা তো মনে হয় টোটালি নিয়ন্ত্রণের বাইরে আছে। যে যার মতো করে চলতেছে, যে যার মতো করে পাচ্ছে কিনতেছে। সিন্ডিকেট একটা জিনিস আছে, বুঝছেন, সব জায়গায় একই জিনিস, এই জায়গায় 80 টাকা, আরেক জায়গায় 100 টাকা। সিন্ডিকেটের কাছে পুরো বাজারটাই দখল করা। সিন্ডিকেট কারণ ধরেন সব ঠিক হয়ে যাবে। তবে বাজারের এমন পরিস্থিতির জন্য সরকারি সংস্থাগুলো সামনে আনছেন সরবরাহ শৃঙ্খলের অদক্ষতাকে। পাশাপাশি হাত বদলের সংস্কৃতি ও দুর্বল বাজার কাঠামোকেও দায়ী করছেন তারা। সাপ্লাই চেনের যে কাঠামো একটা বড় সমস্যা সেখানে, এবং অতিরিক্ত হাত বদলের যে প্রবণতা আছে সেটাই অধিকাংশ সময়তে এই যে মূল্যের যে অতিরিক্ত ওঠানামাটা হয় সেটা একটা বড় কারণ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, প্রাকৃতিক দুর্যোগ, ব্যবসায়ীদের মজুত করার প্রবণতা ও কিছু পণ্যের উৎপাদন ঘাটতি বাজারে অস্থিরতার বড় কারণ। তবে নিয়মিত তদারকিতে কিছু পণ্যের দাম কমে এসেছে দাবি তাদের। বাজার ব্যবস্থাটা এবং অ্যাভেলেবেল যদি প্রোডাক্ট রাখার জন্য আপনার প্রোডাকশন একটা বিষয় রয়েছে। গত 2 বছর ধরে আলুর প্রোডাকশনটা একটু কম হয়েছে। উৎপাদন হওয়ার কারণে সাপ্লাইতে একটু ব্যাঘাত করেছে, এটার দাম একটা কারণ হতে পারে। তবে আমাদের মনিটরিং চলতেছে এবং সাপ্লাই চেনের সাথে আরও অনেক এজেন্সি জড়িত রয়েছে সরকারের, ওনারা নিশ্চয়ই এই বিষয়ে কাজ করবেন। বাজারে মৌসুমি পণ্যের সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলেও মনে করেন তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের সহ সভাপতি SM নাজির হোসাইন। নাজির সাহেব, আপনাকে স্বাগত। জনাব নাজির হোসেন, প্রথমেই আসলে আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি, আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি দেখেছেন। আমাদের বাজারে এই যে পণ্যমূল্য বা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য আমরা এখন থেকে না, বিগত সরকারের আমল থেকেও দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্নভাবে অভিযান পরিচালনা করা হয়েছে বা অভিচালনা করা হয়ও, কিন্তু সেটাতে আসলে বাজার পরিস্থিতি যে খুব একটা বেশি পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু না। মূলত চাহিদা এবং যোগানের যে ভবিষ্যৎ পরিকল্পনা পণ্যের ক্ষেত্রে, এটি আসলে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে ঠিক করা যায়নি। আমি জানি না ভবিষ্যৎ পরিকল্পনাও কি। তো এই জায়গাটাতে আসলে কর্মপরিকল্পনা আপনাদের কি আছে সেটি যদি আমাদেরকে একটু জানাতেন। না, ধন্যবাদ। আসলে প্রতিবেদনের বিষয়গুলো পরিষ্কার হয়ে আসছে, তবে বিষয়টি হলো যে মানে শুধুমাত্র পরিকল্পনার অভাবটা বলা যাবে না। আমাদের চাহিদা এবং যোগানের যে মানে কারণে বাজারে দাম নির্ধারিত হয়, অর্থনীতির যে সংজ্ঞাটি আমরা পড়ে আসছি, এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অচল। তো বাংলাদেশে আসলে মানে
আমাদের ব্যবসায়ীরা চাহিদা এবং যোগানটাকে তারা মানে সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করে আমাদের এই নিত্য প্রয়োজনীয় পণ্যের দামটি নির্ধারণ করে থাকেন। তো এই জায়গাতে আমাদের যেটা করা দরকার সেটা হলো যে আসলে মানে পর্যাপ্ত মজুদ থাকলেও কেন দামটা বাড়ে, দাম বাড়ার পিছনে যে যুক্তি এটা আপনার প্রতিবেদনও আসছে, সিন্ডিকেটের কারসাজি অথবা ব্যবসায়ীদের অতি মুনাফার কথা আমরা বলেছি। তো সেই জায়গাতে এই যে ধরেন সিন্ডিকেটের কারসাজি অথবা অতি মুনাফা এগুলো বন্ধ করার জন্য সরকার থেকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের আওতায় বাজার তদারকিটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যেটা বলছি বাজার তদারকির ক্ষেত্রে যে ধরনের এফোর্ট সরকারের পক্ষ থেকে দেওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে না। মানে পার্টিকুলার খুচরা বাজারে এটা যদি ধরেন আপনি তদারকি করে এখান থেকে রেজাল্টটা পাওয়া যাবে না। এখন ধরেন আপনি যেটা বলছেন যে আসলে পরিকল্পনা করে কোন সময়ে কী ধরনের পণ্যের ডিমান্ড থাকে সেই অনুযায়ী মানে মজুদটা নিশ্চিত করার জন্য কথা আপনারা বলছেন। তবে এটা যদিও হয় তাহলেও আমরা দেখছি যে ধরেন পরিকল্পনা করে যখন মজুদ ঠিক করা হয় তখন অনেকেই আবার বেশি মজুদ করে ওই জায়গাতে বিষয়গুলোকে নিয়ে যাচ্ছে। তো সেই জন্য আসলে শুধুমাত্র মজুদ করলেও হবে না, মজুদটা যেন আসলে ঠিকমতো যাচ্ছে কিনা, এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা, সাপ্লাই লাইনে কেউ ডিসরাপশন করছে কিনা, এই বিষয়গুলো তদারকির আওতায় আনতে হবে। শুধুমাত্র খুচরা বাজার দিয়ে তদারকি করলে হবে না। আমরা যেটা বারবার বলছি 3টা টায়ারে তদারকিটা নিশ্চিত করতে হবে, আমদানিকারক, তার হোলসেল ডিস্ট্রিবিউটর এবং খুচরা, এই 3টা পর্যায়ে যদি তদারকিটা নিশ্চিত করা হয় এবং তদারকির ক্ষেত্রে আসলে ফলো আপটা কিন্তু এখনো আমরা দেখছি না। জনাব নাজির হোসেন আপনি যেটা বারবার মেনশন করছেন, সেটি হচ্ছে তদারকিটা বাজার থেকে শুরু করে 3টা পর্যায়ে আপনি নিশ্চিত করার কথা বলছেন। আচ্ছা, আপনি তাহলে এটা অন্ততপক্ষে স্বীকার করছেন যে চাহিদা এবং যোগান এটা নিয়ে কর্মপরিকল্পনা থাকলেও সেটা শুধুমাত্র তদারকির কারণে বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে না। একটা বিষয় কি বলবেন যে সামনের দিনগুলোতে আপনাদের এই মজুদ এবং ডিমান্ডকে সমন্বয় করে কোনো ক্যালেন্ডার কি প্রস্তুত আছে? ধরুন আগামী বছরের 2025-এর মে মাসে আমাদের আলুর চাহিদা হবে প্রতিদিন 2 লাখ মেট্রিক টন। তো সেই সময় যদি আলুর চাহিদা 2 লাখ মেট্রিক টন আমাদের না আসে তাহলে বাজার পরিস্থিতি কি হবে? সেটার বিকল্প কোনো কর্মপরিকল্পনা এগুলো কি আপনাদের ক্যালেন্ডারে আছে? সেটা কি নিশ্চিত করতে পারবেন? না, এটা হলো যে এটা আসলে সরকার একটা পরিকল্পনা, আমাদের সরকারের যে ডিপার্টমেন্টগুলি আছে তাদের একটা পরিকল্পনা অবশ্যই থাকে। তবে ওই যে মানে যে ডাটাগুলি দেওয়া হচ্ছে অথবা যে সংখ্যাগুলি উল্লেখ করা হচ্ছে সেটা নিয়ে একটা বিভ্রান্তি আছে। ব্যবসায়ীর এক ধরনের বলে থাকেন, আবার ধরেন আমাদের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা আরেক ধরনের তথ্য দিতে থাকেন। তথ্যের মধ্যে একটা সমন্বয় কিন্তু আমরা গ্যাপটা লক্ষ্য করছি। এটার কারণে মানে মধ্যখানে একটু মানে এলোমেলো হয়ে যায়। সেই জায়গাগুলোর থেকে যদি ধরেন ডাটাটাকে অ্যাকুরেট করা যেত তাহলে এটা কিন্তু হতো। মানে সত্যিকার ওদের ডিমান্ড কত, আমার মজুদ কত, আমার কত লাগবে, কোন সময়টা কত লাগবে, এটা ক্যালেন্ডারের কথা আপনি যেটা বলছেন। আসলে ক্যালেন্ডার কিন্তু আমাদের ডিপার্টমেন্ট যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় তারা কিন্তু করে থাকেন। কিন্তু করার ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় যে ওই যে যেটা আমি বলছিলাম মজুদটাকে ইনশিওর করার জন্য, সাপ্লাইটাকে ইনশিওর করার জন্য যখনই কোনো পণ্যের ক্রাইসিসটা হয়ে যায় তখন আমাদের কিছু অসাধু ব্যবসায়ী সেই মানে সাপ্লাইটাকে তখন তারা কিন্তু তার প্ল্যানটাকে কিন্তু বিনষ্ট করে দেন অথবা এটাকে নস্যাৎ করার চেষ্টা করেন যাতে একটা কৃত্রিম সংকট তৈরি হয়। তো এই কৃত্রিম সংকট যেন তৈরি না হয় এই জন্য আমরা বারবার বলছি যে বেসরকারিভাবে যে মজুদ গড়ে তোলা হবে তার বাইরে সরকারের যে টিসিবিকে সংকটকালীন সময়ে মানে মাঠে রাখা এবং তাদের পর্যাপ্ত মজুদ দিয়ে মাঠে যদি থাকে তাহলে কিন্তু সংকটকালীন সময়ে তারা ভূমিকা পালন করতে পারতো। তো এইটা কিন্তু আসলে সেভাবে মানে সব জায়গায় যে হচ্ছে সেটা কিন্তু বলা যাবে না। তো এই জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা ইয়ার রাউন্ড একটা প্ল্যান থাকা দরকার এবং এটা যদি ইয়ার রাউন্ড প্ল্যানটা হয় তাহলে মানে আমাদের সকলের কাছে বিষয়গুলো পরিষ্কার থাকতো। আমরা ভোক্তা হিসেবে যেরকম আমাদের মানে প্ল্যানটা দরকার, ব্যবসায়ীর দরকার অথবা গভর্নমেন্টের যারা তদারকি প্রতিষ্ঠান আছে তাদেরও কিন্তু এই বিষয়টাতে মানে সত্যিকার অর্থে তাদেরও খেয়াল থাকা দরকার, তাদের কাছে নখদর্পণ থাকা দরকার। তাহলে হয়তো দেখা যাবে এই যে সংকটটা মোকাবেলার জন্য একটা সমন্বিত উদ্যোগ দিয়ে কাজগুলো করা যাবে। তো এই জন্য ত্রিপাক্ষিক একটা সহযোগিতার মানে প্রয়োজন হবে এবং আমাদের দেশীয় যে উৎপাদন সেটাও কিন্তু বাড়ানোর জন্য আসলে এই পরিকল্পনার মধ্যে উদ্যোগ থাকতে হবে। নাজির হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আপনার সাথে ভবিষ্যতে আবারও কথা হবে। আমাদের সাথে আজ বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছিলেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের সহসভাপতি এস.এম. নাজির হোসেন। সপ্তাহের ছুটির দিনে বাজারে 75 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে আলু।
কমেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। কোম্পানি তেল দিচ্ছে না এমন অভিযোগ করছেন ব্যবসায়ীরা। বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MS আরেফিন। চলতি মাসের শেষ শুক্রবার বাজারে এসে কিন্তু আজকে যেটি দেখা যাচ্ছে যে সয়াবিন তেলের কিন্তু সরবরাহ অনেকটাই কম বাজারে। বিক্রেতারা বলছেন যে তারা ডিলারদের কাছে সয়াবিন তেলের যে চাহিদা দিচ্ছেন, ডিলাররা সে তুলনায় তেল সরবরাহ দিতে পারছেন না। তারা বলছেন যে 1 কিংবা 2 লিটার সয়াবিন তেলের যে চাহিদা সেটি তারা দিতে না পারলেও 5 লিটার তেলের চাহিদা কিন্তু তারা পূরণ করতে পারছেন। আমাদেরকে ভোক্তারা জানিয়েছেন যে যারা নিম্ন মধ্যবিত্ত, যাদের হাফ লিটার কিংবা 1 লিটার সয়াবিন তেল দরকার হয়, তারা কিন্তু দোকানগুলোতে এসে ঘুরে বেড়াচ্ছেন এবং তাদেরকে দোকানদাররা রীতিমতো বলছেন যে 5 লিটার ছাড়া আসলে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এছাড়া আমরা আরেকটি বিষয়ে আজকের শেষ শুক্রবার দেখেছি যে গত মাসের ঊর্ধ্বমুখী যে আলুর বাজার, সেই আলু কিন্তু আজকে কেজিতে আরও 5 টাকা বেড়েছে। পাইকারিতে যেটি 75 টাকায় দেশি আলু বিক্রি হচ্ছে এবং সেটি এখন খুচরা পর্যায়ে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আলু। এছাড়া দেশি আলু, যেটি আসলে ভারত থেকে আমদানি করা, যে আলুটি বিক্রি হচ্ছে 120 টাকায়। ব্যবসায়ীরা বলছেন যে হিমাগারে মজুদ শেষ হওয়ার কারণে এবং নতুন করে বীজ লাগাতে দেরি হলে কৃষকরা আলু লাগাতে দেরি হওয়ায় নতুন আলু বাজারে না আসায় আসলে আলুর এই সংকট রয়েছে বাজারে। এছাড়া শীতকালীন সবজির দাম কিন্তু কিছুটা নিম্নমুখী, কিন্তু ক্রেতারা বলছেন যে মৌসুম অনুযায়ী যে দামটা হওয়ার কথা ছিল আসলে সেই দাম অনুযায়ী কিন্তু কম নয়। আবার ব্যবসায়ী বলতেছেন যে শীতকালীন সবজি যে পরিমাণ আসা দরকার সে পরিমাণ কিন্তু সরবরাহ বাজারে নেই। এই ছিল বাজার নিয়ে আমার কাছে সবশেষ। রাজধানী কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী MS আরেফিন। বাজারে নতুন আলু উঠলেও নিয়ন্ত্রণে আসছে না দাম। উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকা দরে, আর আমদানি করা আলুর কেজি 70 টাকা। আলুর এই অস্বাভাবিক দরের জন্য ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেটকে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ। বাজারে উঠেছে নতুন আলু, এরপরও বিক্রি হচ্ছে আগুন দরেই। উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে 70 টাকায়, আর নতুন আলুর দর 120 টাকা। বীজ থেকে কেটে রাখা আলু বিক্রি হচ্ছে 48 থেকে 55 টাকায়। জেলার 58 হিমাগারে এখনও মজুত রয়েছে 62,000 মেট্রিক টন আলু, এর মধ্যে 31,000 মেট্রিক টনই খাবারের। এরপরেও বাজারে এমন অস্বাভাবিক পরিস্থিতির জন্য ক্ষোভ প্রকাশ করেন ভোক্তা। আমাদের সাধারণ মানুষ যারা আমাদের নাগাদের বাইরে চলে গেছে আলুর বাজারটা আর কি। সিন্ডিকেটের ব্যাপারে আমরা আলুর দামটা অনেক বেশি। হিমাগড় থেকে আমরা আনি 65-66, বেশি 70। ভোক্তাদেরকে যেভাবে ভর্তুকি দিচ্ছি, একই ভর্তুকিটা যদি আমরা কৃষকদেরকে দিতে পারি, তারা যে আপনার যে সার, বীজ, কীটনাশক এগুলো যে এখন ক্রয় করছে, এগুলো কিন্তু তারা প্রতিনিয়ত আমাদেরকে অভিযোগ করছে। আর কৃষি বিভাগ বলছে বেশিরভাগ কৃষকই পুঁজির অভাবে আলু সংরক্ষণ করতে পারছেন না, যার ফায়দা লুটছে মধ্যস্বত্বভোগীরা। আমাদের অধিকাংশ প্রান্তিক কৃষক তারা তো আসলে নিজেরা সংরক্ষণ করতে পারে না, তারা প্রথমেই তো বিক্রি করে দেয় আমাদের যারা মধ্যস্বত্বভোগী আছে তাদের কাছে। তাদের কারণে মূল্যবৃদ্ধির একটা বিষয় তো এসেই যায়। এবার 34,655 হেক্টর লক্ষ্য নিয়ে আলু রোপণ চলছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকনের 17 সদস্যের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বৃহস্পতিবার এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে। শুধু আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের হিসেব বাদে এই 17 ব্যক্তি তাদের মালিকানাধীন অন্য সব প্রতিষ্ঠানের হিসেবও স্থগিত করতে বলা হয়েছে। আগামী 30 দিন এসব হিসেবে তারা কোনো লেনদেন করতে পারবেন না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে বলেও জানিয়েছে BFIU। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব, লেনদেন বিবরণী সহ যাবতীয় তথ্য 3 দিনের মধ্যে BFIU-তে পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। অবশেষে সহজ রাস্তায় হাঁটল বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, দুর্বল ব্যাংকগুলোতে সহায়তার জন্য 22,500 কোটি টাকা ছাপিয়েছেন তারা। এতে আগামী সপ্তাহের প্রথম কর্মদিবস থেকেই 6 ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা।
রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের ব্যাংক খাতের গভীর ক্ষত স্পষ্ট হয়ে উঠছে। সংকট সমাধানে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। এজন্য টাকা ছাপানোর পথে হাঁটবেন না বলে বারবার জানিয়েছিলেন গভর্নর। তবে শেষ পর্যন্ত কথা রক্ষা করতে পারলেন না তিনি। টাকা ছাপিয়েই ন্যাশনাল সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ও এক্সিম ব্যাংক সহ 6টি ব্যাংকে 22,500 কোটি টাকা তারল্য সহায়তা দিলেন। রোববার থেকে এসব ব্যাংকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান গভর্নর আহসান এইচ মনসুর। ইতিমধ্যেই 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে, প্রয়োজনে আরও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। গ্রাহকদের বলবো আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে, নিশ্চিন্তে থাকুন, এটা নিয়ে মাথা ব্যথা আমাদের, আমরা এটাকে সলভ করব। তিনি জানান যে পরিমাণ টাকা ছাপানো হচ্ছে সেই পরিমাণ অর্থ বাজার থেকে তুলেও নেবে কেন্দ্রীয় ব্যাংক, এতে করে বাড়বে না মূল্যস্ফীতি। এ সময় তিনি খেলাপি ঋণের বিরুদ্ধেও কঠোরতার কথা জানান। বন্ড ছাড়ার মূল কারণ হচ্ছে আমরা এক হাতে লিকুইডিটি সাপোর্ট দেব, আরেক হাতে লিকুইডিটি উইথড্র করব। আমাদের বাজারের যে তারল্য সেটাকে কিন্তু আমরা, যেটাকে আমরা বলি যে টাইট মনিটারি পলিসি, সেইটাই রাখবো। সামগ্রিকভাবে অর্থনৈতিক ভারসাম্যটা থাকে, লিকুইডিটিটা ঠিক থাকে, আমাদের যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ রাখার জন্য যে আমাদের যে প্রচেষ্টা, সেটা ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি না। বাংলাদেশের ব্যাংকিং খাতকে দুরবস্থায় ফেলার পেছনে এস আলম দায়ী উল্লেখ করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও জানালো কেন্দ্রীয় ব্যাংক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পোশাক শিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে 18 দফাকে শ্রম মন্ত্রণালয়ের যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখলেও ভিন্ন কথা বলছেন মালিকপক্ষ। বিজিএমইএ সদস্যদের জোট সম্মিলিত পরিষদের দাবি দফাগুলো মানতে শিল্প মালিকদের বাধ্য করা হয়েছে। শ্রমিক এবং মালিক উভয় পক্ষের সাথে আলোচনা করে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে লাগাতার অসন্তোষ নিরসনে গেল 24 সেপ্টেম্বর শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা সহ 18 দফার ঘোষণা দেয় শ্রম মন্ত্রণালয়। বলা হয় শ্রমিক মালিক সরকারের সম্মতিতেই ঠিক করা হয়েছে দফাগুলো। ঠিক 2 মাস পর গেল রোববার নিজ দপ্তরে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে শ্রম সচিব জানান টিফিন ভাতা, হাজিরা বোনাস বাড়ানো ওই 18 দফায় খুশি মার্কিন প্রশাসন। তবে 2 দিন পর 28 নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান জানান শিল্প মালিকদের একটার পর একটা চাপে ফেলে সই করানো হয়েছে ওই 18 দফা। আমাদেরকে একটা চাপের মধ্যে রেখে যে 18 দফার যে একটা এগ্রিমেন্ট করা হয়েছে যে এই 18টা দফা পালন করতে হবে। বিজিএমইএর নির্বাচন উপলক্ষে সংগঠনটির সদস্যদের জোট সম্মিলিত পরিষদের প্যানেল লিডার ঘোষণার ওই অনুষ্ঠানে বেতন বাড়ানোর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান উদ্যোক্তারা। গত স্যালারি বোর্ড বাস্তবায়ন করতে গিয়ে অলরেডি 206টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। আমরা আবারও বেতন রিভিউ করার ব্যাপারে বিভিন্ন আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ মহলের যে ষড়যন্ত্র লক্ষ্য করছি, এটাকে রুখে দিতে হবে। তা না হলে আমাদের মাঝারি ফ্যাক্টরিগুলোকে আমরা টিকিয়ে রাখতে পারবো না। এ সময় ব্যাংক, বিমা, শুল্ক সহ সব সমস্যা সমাধানে সবার অংশগ্রহণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন জোটটির প্যানেল লিডার হিসেবে মনোনীত চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। ব্যবসায়িক যে সমস্ত সমস্যাগুলো আছে, বিদ্যুৎ, গ্যাস, পানি, কাস্টম, আগামী দিনে সম্মিলিত পরিষদ ক্ষমতায় এসে রফিক সাহেবের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবে। অনুষ্ঠানে অংশ নিয়ে শিল্প সংকট দূর করতে ঐক্যের ডাক দেন বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। আসল অতীতের সকল ষড়যন্ত্র, সকল মতবিরোধ ভুলে গিয়ে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সূচকের পতন আর দৈনিক লেনদেনের বেহাল দশায় গেল সপ্তাহ পার করেছে ঢাকার পুঁজিবাজার। 3 সপ্তাহ মন্দাভাব থেকে বের হতে পারেনি ফার্মা ও কেমিক্যাল খাতের শেয়ার। অব্যাহত পতনেই থেকেছে আর্থিক খাতের 23 প্রতিষ্ঠান। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারের লেনদেন 367 কোটি 79 লাখ টাকা নেমে আসে 302 কোটি 5 লাখ টাকায়। এরপরের 4 কার্যদিবসে ওঠানামায় শেষ দিন 473 কোটি 76 লাখ টাকায় ঠেকলেও একদিনও পার হয়নি 500 কোটির লেনদেন।
মূলধনও পতনে পড়ে গেল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে 6,60,86 কোটি টাকায় নামে। এরপর অবশ্য উত্থানে শেষ কার্যদিবসে তা 6,64,356 কোটি 40 লাখ টাকায় দাঁড়ায়। সপ্তাহ জুড়ে ঢাকার পুঁজিবাজারে ব্যাংক খাতের দৈনিক গড় লেনদেন 3.17% বেড়ে দাঁড়িয়েছে 70 কোটি 82 লাখ টাকায়। তবে গেল সপ্তাহেও গ্রাহকের আস্থা পায়নি আর্থিক খাতের 23 প্রতিষ্ঠান। সাধারণ বীমার 43 কোম্পানির গড় লেনদেন 58.11% কমে নেমেছে 18 কোটি 33 লাখ টাকায়। সপ্তাহ জুড়ে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল ইমারেল্ট অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, এইচআর টেক্সটাইল লিমিটেড, ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। অন্যদিকে দাম কমতির শীর্ষ 5 কোম্পানি হল নিউ লাইন ক্লোথিংস লিমিটেড, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড। জিনাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলছে চাকরি মেলা। 130টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানেতে অংশ নিয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জয়, আমি রয়েছি সাভারের বিরুলিয়া এলাকায় স্থায়ী ক্যাম্পাস ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জব উৎসব অনুষ্ঠানে। আপনারা জানেন যে মূলত এই জব ফেয়ার বা জব উৎসব অনুষ্ঠানটি থেকে মূলত 2500 জনের চাকরির ব্যবস্থা হবে। এখানে মূলত 130টি প্রতিষ্ঠান এই জব উৎসবে অংশগ্রহণ করেছে। তারা বলছেন যে 130টি প্রতিষ্ঠান থেকেই প্রায় 600টি পদের জন্য 2500 জনের চাকরির ব্যবস্থা হবে এই ফেয়ারের মাধ্যমে বা এই উৎসবের মাধ্যমে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই কিছুক্ষণ আগেই মূলত যে শিক্ষা উপসচিব রয়েছে খালেদা আক্তার, তিনি এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন এবং এই মেলার উদ্বোধন করেন। তিনি বলেন যে এই ধারা থেকে মূলত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি বৈপ্লবিক চিন্তাধারার জন্ম দিল, যেখানে শিক্ষার্থীরা বা পড়াশোনা শেষ করে তারা একটি চাকরির জন্য একটি উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আসবে এবং প্রতিষ্ঠানগুলো ভালো শিক্ষার্থীদেরকে বেছে নেবেন। সেই ক্ষেত্রে মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1.5 শতাধিকের উপর স্টল বসেছে এবং স্টলে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং তারা কিন্তু এখানে তাদের ইন্টারভিউ নিচ্ছেন বলে আমরা জানতে পারছি। এবং এই মূলত এই জব উৎসবটি চলবে 2 দিন ব্যাপী। সেক্ষেত্রে আগামীকালই মূলত এই জব উৎসবের পরিসমাপ্তি ঘটবে। এর মধ্য দিয়ে প্রায় 2500 জন চাকরি উৎসুকের চাকরি হবে বলে আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি। তো সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাধীনতার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সাপ্তাহিক ছুটির দিনে ভিড় বেড়েছে পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্র সৈকতে। এই মুহূর্তে সৈকতে সুগন্ধা পয়েন্টে আছেন আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাব তার কাছে। রুবেল, রয়েছে সেই নোনাজলে এখন অনেকটাই সাগর, অনেকটাই শীতল সাগরে বেশ আনন্দে মেতে রয়েছে ভ্রমণ। যে নোনাজল রয়েছে সে এখন অনেকটাই সাগর, অনেকটাই শীতল। সেই শীতল সাগরে বেশ আনন্দে মেতে রয়েছে ভ্রমণ পিপাসুরা। তারা আমরা লক্ষ্য করছি সাগরে যে নীল জলরাশি রয়েছে সেই নীল অনেকে ঘুরে আসছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি নোনাজলে সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে পড়েছে এবং পাশাপাশি আমরা লক্ষ্য করছি ছবি তুলছে। এই প্রতিটা মুহূর্তই কিন্তু আনন্দঘন মুহূর্তে কাটছে, যেহেতু এখন পর্যটন মৌসুম, একদিকে শীত শুরু হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু আমরা প্রতি সপ্তাহে আমরা পর্যটকের যে আগমন সেটি শুক্রবার, শনিবার এবং বৃহস্পতিবার এই 3 দিনের চাপটা অনেক বেশি, যার কারণে পুরো সাগর তীর মানুষের যে আনন্দ উৎসব সেই মেতে থাকে। তারাও বেশ আনন্দিত, তারা বলছে যেহেতু হাজার হাজার পর্যটক আসছে সেই ক্ষেত্রে তাদের ব্যবসা, যারা বীজ বাইক চালক রয়েছে কিন্তু যতই সময় পার হচ্ছে প্রকৃতির মৌসুম শুরু হয়েছে, সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যটা অনেক ভালো হচ্ছে এবং ভালো ব্যবসা হচ্ছে। এভাবে সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মানুষের
মাঝে আরো বেশি যে ভ্রমণ পিপাসু মানুষগুলো আবারও বেশি কক্সবাজারে ভিড় করছে সেই প্রত্যাশা করছে ব্যবসায়ীরা। তবে যারা আছে তাদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে টুরিস্ট পুলিশ, লাইফগার্ড এবং জেলা প্রশাসনের একজন নির্বাহী করছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবচেয়ে। কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন নিয়ে এলো দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম সুখী অ্যাপ। বৃহস্পতিবার সকালে মিরপুরের টেলিকম ভবনে অ্যাপটির উদ্বোধন করেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল হাসান। গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনের সিইও ডাক্তার আহমেদ আরমান সিদ্দিক সহ অন্যান্যরা ঘরে বসেই দেশের সেরা চিকিৎসকদের সঙ্গে টেলিমেডিসিন পরামর্শ, ল্যাব টেস্ট, ওষুধের হোম ডেলিভারি, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংকের জরুরি সেবা গ্রহণ করা যাবে এই এক অ্যাপ থেকেই। ইউরোপিয়ান ব্র্যান্ড এসিসির কম্পিউটার পণ্য উৎপাদন ও বাজারজাত করবে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন ডিজিটেক। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এসিসির কম্পিউটার ব্র্যান্ডের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। প্রাথমিকভাবে ইউরোপিয়ান ব্র্যান্ডটির জন্য মেড ইন বাংলাদেশ ট্যাগে 4টি মডেলের ল্যাপটপ, 2টি মডেলের ডেস্কটপ এবং 1টি মডেলের মনিটর উৎপাদন করবে ওয়ালটন। অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার পার্লামেন্টে এ বিষয়ে একটি যুগান্তকারী বিল পাশ করা হয়। আইনটির পক্ষে ভোট দেন 34 জন আর বিপক্ষে ভোট পড়ে 19টি। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এক্স, টিকটক মানুষের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এসব সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রতিদিন বিভিন্ন ধরনের ছবি, ভিডিও পোস্ট করার পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের খবরাখবর নজরে আসে নিউজ ফিডে গেলেই। তবে বর্তমান বিশ্বে যোগাযোগ মাধ্যমগুলো আশীর্বাদ হলেও অল্প বয়সী ছেলেমেয়েদের জন্য অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নিল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এই সংক্রান্ত একটি আইন পাশ করা হয়। 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে বিল উত্থাপন করা হয়। বিলটির পক্ষে ভোট দেন 34 জন আইন প্রণেতা, বিপক্ষে 19 জন। তবে এটি কার্যকর করতে সময় লাগবে প্রায় 1 বছর। নতুন আইন অনুযায়ী ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের নিবন্ধন ঠেকাতে হবে। ব্যর্থ হলে বিপুল পরিমাণ অর্থের জরিমানা গুনতে হবে। আলবানিজ সরকারের এমন সিদ্ধান্তে অখুশি শিশুরা। তাদের ধারণা সরকারের এমন সিদ্ধান্ত ডিজিটাল অবকাঠামোর সঙ্গে তাল মেলাতে বাধা সৃষ্টি করবে। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতার নাভিসার, সিন্ডিকেটকে দুষছেন ভোক্তা। পণ্য সরবরাহ ব্যবস্থাপনায় দুর্বলতা ও অতিরিক্ত হাত বদলকে দায়ী করছে বিপণন অধিদপ্তর। ছাপানো হলো 22,500 কোটি টাকা। তারল্য সহায়তা দেওয়া হবে দুর্বল 6 ব্যাংকে। মূল্যস্ফীতি না বাড়ার প্রত্যাশা গভর্নরের। এবং দৈনিক লেনদেনের বেহাল দশায় সপ্তাহ পার করল ঢাকার পুঁজি বাজার। 24% কমেছে ফার্মা ও কেমিক্যাল খাতের শেয়ার লেনদেন। পতন থেকে বেরোতে পারেনি 23 আর্থিক প্রতিষ্ঠান। এই ছিল সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।